থেকে আমাকে তুলে নিয়ে যায়। সেদিন ওরা বলেছিল অনেকে খরচ হয়ে গেছে, তুমিও খরচ হয়ে যাবা। ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল। এখনো শরীরে দাগ শুকায় নাই। এটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকা করে ডিউটি করছে, র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে পুলিশের। আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের যা আছে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের হাতে অনেক গোপন তথ্য এসে পৌঁছেছে। বিপিনুর এই আন্দোলনের ভিতরে বিপিনুরের কি ভূমিকা ছিল এবং সাবেক একজন ছাত্র শিবির আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এবং হাসিনুর রহমান সাবেক র্যাবের সিও, তিনিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা 3টি ভিডিওতে এই আলোচনাগুলো শুনবো, তারপরে বিস্তারিত থাকবে। নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল। এখনো শরীরে দাগ শুকায় নাই, কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই। এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। প্রথমে আপনাদের মাঝে প্রকাশ করতেছি, শুকরিয়া জ্ঞাপন করছি। বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায়। সেদিন ওরা বলেছিল অনেকে খরচ হয়ে গেছে, তুমিও খরচ হয়ে যাবা। ক্রস ফায়ারের ভয় দেখিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে? ওদের দম্ভ, ওদের অহমিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল। এখনো শরীরে দাগ শুকায় নাই, কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই। আমরা মাথা নত করি নাই। আদালতে যখন তুলেছে, আমরা বলেছিলাম হাসিনার 90% পতন শেষ, আর 10% আছে কবি, শিল্পী, সাহিত্যিক, ছাত্র জনতা ধাক্কা দিলে পড়ে যাবে। আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে, যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে। কথা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা, আইসক্রিম বেচে, ফুচকা বেচে, চাওয়ালারা, ছাত্র শিক্ষক সবাই দেখেছে 2018 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে। কিন্তু যেই বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, যেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে, আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা দমে যাইনি। 1952 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না। রাষ্ট্রভাষা উর্দু হয় নাই, বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তথা সারা দেশের ছাত্র সমাজ। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরশাদের পতন হয়েছিল। আমাদের হাতে গড়া ছোট ভাইরা নাহিদ ডাকসুতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল।
এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, দখলদারেরা। সেই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা, তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল, অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তো আইনাগর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় করে ডিউটি করছে। র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। ভাই উনি কি মিথ্যাচার করলো, কি সত্যাচার করলো, দরকার নাই। আমি 90 সালের যে বিপ্লব হয়, আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টের। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল। কারণ অকারণে যাইতাম ওই মসজিদে, আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। আমি আপনার 5 সাল থেকে 8 সাল পর্যন্ত র্যাবের সিও ছিলাম, চট্টগ্রাম র্যাবের। কারণ অকারণে ঢাকায় আসতাম। ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল, অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, আমি যে প্রশ্ন করছি উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি, জায়গাটা আমার পরিচিত ছিল। বলছি আমি বাথরুমের কমোডের উপরে দাঁড়ালে দেখা যায়। আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি, না এটা আয়নাগর, এটা কচু খেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলে না, বার্গেনিং করতে গিয়ে 1 লাখ পর্যন্ত যায়, 10,000 20,000। 1 লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ, এটা কচু খেত। আমি এইবার ঠিক আছে। ওইখানকার দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট বলে, সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো, হ্যাঁ তুমি যে বললে সত্য কথা বলে দিলা, আমি বলে দিব। এখন সে ভয় পেয়ে গেছে। ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এবং নট মোটিভেটেড। আমি তুমি কি চাকরির কোনো নথিপত্র আছে নাই, মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে। 4 জন করে একসাথে ডিউটি করে, দেখার 2টা ফ্লোর দেখার জন্য। 2 জন ক্যামেরা ওই মনিটর দেখে, 1 জন রান্নার জন্য দেখে, 1 জন কমান্ডার থাকে। এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন, প্রত্যেক কি বিভৎস জায়গা বলা যাবে না। ওই ছেলে তখন বলে ফেলছে। তারপর ব্রিগেডিয়ার আদমির সাথে আমার যোগাযোগ ছিল, উনি প্রশ্ন করতেন, লিখে দিতেন, আমি উত্তর দিতাম। আমি যত করতাম, ও আমাদের মেসেঞ্জার হিসেবে কাজ করতো। এভরিথিং ওয়াজ ক্লিয়ার, কোন দিকে কী না কি। এরপরও আমি বের হয়ে আসার পরে ওই এলাকায় গেছি, এই জায়গাটা যদি চিনা ছিল, কোনো সমস্যা আছে কিনা। অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো মিথ্যা বলার অবকাশ নাই। ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে তলাক করছেন। আমি কালকে কথা বলাতে বুঝলাম, বাট বন্দিশালা তো ঠিকই আছে। পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তো আইনাগর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি। আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় করে ডিউটি করছে। র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে।
না বলার কিছু কারণ নেই। পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কটা খরচ করছে। পুলিশ যদি এই সময় গুলি করে থাকে অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য। এই জিনিসটা আবার যদি এইম করে থাকে, আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরে, এরা তো এক জায়গায় আছে, টিম হিসাবে আছে, এদেরকে ব্যবহার করতে সরকার, যার জন্যই ঘটনাটি করছে। আপনারা বলতেছিলেন যে আমি তো মনে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব, আমরা এদের গুছিয়ে রাখবো, কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোক আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের যা আছে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া এবং শহীদ, ফাঁসি কোনো কিছুই এদেশের ইসলামী আন্দোলনকে আটকে রাখতে পারে নাই। আমাদের জন্য গোটা বাংলাদেশ উন্মুক্ত ছিল। সরকার সংকীর্ণতার পরিচয় দিয়ে এই কয়েক কয়েক ফুট জায়গা আমাদের জন্য তারা বন্ধ করে রেখেছিল, কয়েক স্কোয়ার ফিট। এটাতে আমাদের কিছুই যায় আসে না। আমি বহুবার বলেছি, একটা অফিস বন্ধ করেছে, গোটা বাংলাদেশের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়েছিল। আমাদেরকে তারা নিষিদ্ধ করেছে, এটা তাদের একটা স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। মূলত তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আমরা বহু আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের যা আছে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেরকম একটা প্রত্যাখ্যাত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত একটা সরকার, জামাতের মতো গণ মানুষের একটা সংগঠনকে নিষিদ্ধ করার নৈতিক কোনো অধিকার তাদের ছিল না। নিষিদ্ধ করেছে, এটা 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডের জন্য এটা আমার মাথায় নেই এবং এখনো পর্যন্ত নাই। জনগণ বরং মনে করে জামাত ইসলামী আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণে অতীতে ভূমিকা পালন করছে, এখনো পালন করছে। আমরা দীর্ঘ 12 বছর পরে আজকে আমরা গতকালকে জনগণের সাথে সাথে আমরাও আমাদের কেন্দ্রীয় অফিস, মহানগরী অফিসে আমরা উঠেছি এবং সারা দেশের বিভিন্ন জেলাগুলোতেও নিজ নিজ অফিস এবং কার্যালয়ে তারা গিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় অফিস বন্ধ ছিল 19 সেপ্টেম্বর 2011 সাল। তা আমরা আমাদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকারকে নষ্ট করে, আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সেই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছি এবং আমরা আমাদের অফিসে আমরা এসেছি। এই জন্য মূলত আমরা প্রথমত শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের। সবই হচ্ছে আল্লাহর পরিকল্পনা এবং এরপরেই আমাদের সংগ্রামী ছাত্র সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের অভিভাবক সহ দেশবাসীর প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া এবং শহীদ, ফাঁসি কোনো কিছুই এদেশের ইসলামী আন্দোলনকে আটকে রাখতে পারে নাই। জনগণের ভালোবাসায় জামাত ইসলামী সিক্ত হয়েছে এবং আগামী দিনে জনগণের ভালোবাসা এবং আল্লাহর সাহায্য নিয়েই এদেশে সকল বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই বাংলাদেশ জামাত ইসলামী তার গণতান্ত্রিক এবং সিস্টেমেটিক ওয়েতে, পদ্ধতিগতভাবে তাদের কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। নির্যাতন করা হয়েছে, আর সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি থাকবে? তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না, আমরা আজকে আমাদের আমিরে জামাত প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি গোটা জাতিকে আহ্বান জানিয়েছেন। আমরা আগামী দিনে দেশ গড়তে চাই এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবার সহযোগিতা নিয়েই আগামী দিনে দেশ গড়ার রাজনীতি আমরা করতে চাই। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরন্তর সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, কোনো বাধা প্রতিবন্ধকতায়। আপনারা শুনছিলেন বিভিন্নর মুখ থেকে, তিনি বলছিলেন যে আন্দোলনে যিনি নাহিদ ইসলাম রয়েছে তিনি কিন্তু তার দলের একজন সদস্য এবং আরেকজনের নাম কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ এই যে এই আন্দোলনে কিন্তু বিভিন্নদের বিশেষ ভূমিকা ছিল, এটা আমরা না বলতে পারবো না। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের কিন্তু এই আন্দোলনের ভূমিকা ছিল। অর্থাৎ এই আন্দোলনে কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র অনেকেরই বিশেষ ভূমিকা থাকার কারণে আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। প্রিয় দর্শক, এখন আমাদের কাজ হলো যারা এই অত্যাচার স্বৈরাচারী ছিল তাদেরকে
আইনের আওতায় আনা, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়া করানো। আর অনেকেই বলতেছে যে পুলিশের যে কর্মকর্তা ছিল কে বা কারা এই ছাত্রদের উপর নির্যাতন করেছে এবং সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে তাদের কোনো ঠিক ঠিকানা নাই। অনেকেই গা ঢাকা দিয়েছে, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এই তথ্যগুলো পাওয়া যাবে না। প্রিয় দর্শক, এমনটা কিন্তু হবে না, কারণ হাজারো তথ্য তাদের বিরুদ্ধে রয়েছে, যেমনটা বলছিলেন হাসিনুর রহমান।